প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এখন নতুন চ্যাপ্টার শুরু করব জীব জগতের শ্রেণীবিন্যাস। তো জীব জগতের শ্রেণীবিন্যাসে আগে তোমরা পড়েছ ট্যাক্সোনমি চ্যাপ্টার, সেখানে শ্রেণীবিন্যাস ছিল। শ্রেণীবিন্যাস কাকে বলে? যে পদ্ধতির মাধ্যমে জীবেদের রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে অন্তর্ভুক্ত করা হয় তাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। তো এখানে জীবেদের শ্রেণীবিন্যাস করা মানেই এখানে পৃথিবীতে যত জীব আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, তাদেরকে শ্রেণীবিন্যাস করা হবে। অর্থাৎ রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে স্থান দেওয়া হবে তাদেরকে, এই সব ট্যাক্সনের অন্তর্গত করা হবে সেগুলোকে। তো সেক্ষেত্রে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা কী? সাধারণ জ্ঞান লাভ করা যায়। বিজ্ঞানীরা এইরকম শ্রেণীবিন্যাস করে রাখার ফলে পরবর্তী প্রজন্মের যে সমস্ত মানুষজন তারা এই শ্রেণীবিন্যাস থেকে জ্ঞান লাভ করতে পারবে, সহজেই কোনো জীবকে শনাক্তকরণ করতে পারবে। এবং শ্রেণীবিন্যাস করা হয় বিভিন্ন জীবেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। বিজ্ঞানী হুইটেকার প্রথম 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস কিসের ওপর ভিত্তি করে তিনি করেছিলেন? সেটি হলো কোষের গঠনের জটিলতা। যদি কোষের গঠনের জটিলতা, কোষের গঠন দু প্রকার হয়, একটি প্রোক্যারিওটিক, একটি ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক জীবের ক্ষেত্রে কি হয়? যারা প্রোক্যারিওটিক, যাদের মধ্যে উন্নত দেহের গঠন নয়, অনুন্নত প্রকৃতির, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, তাদেরা প্রোক্যারিওটিক। যেমন মনেরা গোষ্ঠীভুক্ত সমস্ত জীবেদের, যেমন ব্যাকটেরিয়াদের প্রোক্যারিওটিকদের আন্ডারে ফেলা হয়েছে। এবং এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা একটা হাতের মতো করতলাকার গঠন। সেক্ষেত্রে ওপরের সমস্ত অংশটাই কি? ইউক্যারিওটিক। যেমন প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, এগুলো কি হলো? সবাই ইউক্যারিওটিক। তো কোষের গঠনের জটিলতা অনুযায়ী দুভাগে ভাগ করা হয়েছে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। এরপর বলি জীবদেহের গঠনের জটিলতা। জীবদেহের গঠন দুরকম, বহুকোষী এবং এককোষী। তো এক্ষেত্রে এককোষী যারা একটিমাত্র কোষ দ্বারা দেহ গঠন করেছে, এবং ইউক্যারিওটিক যারা অসংখ্য কোষ দ্বারা দেহ গঠন করেছে। তো এককোষী, দেখো এই যে লাইন, এই লাইনের নিচে প্রোটিস্টা, মনেরা হলো এককোষী, এবং লাইনটার ওপরে প্ল্যান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া হলো বহুকোষী। এরপর পুষ্টির তারতম্য অনুসারে, কেউ স্বভোজী পুষ্টি পদ্ধতিতে সম্পন্ন করে, কেউ পরভোজী, কেউ আবার পরভোজী। ঠিক আছে? তো মনেরারা স্বভোজীও হতে পারে, আবার পরভোজীও হতে পারে। প্রোটিস্টারা পরভোজীও হতে পারে, স্বভোজীও হতে পারে। আবার এই দেখো প্ল্যান্টি স্বভোজী, অবশ্যই প্ল্যান্টি কোনো পরভোজী নয়, মানে সমস্ত উদ্ভিদ গোষ্ঠী। ফাঞ্জি পরভোজী, অ্যানিমেলিয়ারা পরভোজী। তাহলে কি হচ্ছে? পুষ্টির তারতম্য অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করেছে। আর বাস্তুতন্ত্রের অবস্থান অনুসারে, বাস্তুতন্ত্রে দেখো স্বভোজী উৎপাদকের কাজ করে, পরভোজী বিয়োজকের কাজ করে। ঠিক আছে? তারপরে মনেরা, এরাও কিন্তু বিয়োজকের কাজ করে। আর অ্যানিমেলিয়ারাও খাদক, মানে সর্বোচ্চ পর্যায়ের প্রাণীরা সর্বোচ্চ পর্যায়ে থাকে। বাঘ, সিংহ, ঠিক আছে, সর্বোচ্চ পর্যায়ে থাকে। তো উৎপাদক, বিয়োজক, খাদক হিসাবে। তো এই 4টার উপর নির্ভর করে এটাকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে। 5টা রাজ্য তাহলে কি কি? মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঞ্জি, অ্যানিমেলিয়া। কিসের ওপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? কোষের গঠনের জটিলতা অনুসারে, জীবদেহের গঠনের জটিলতা অনুসারে, পুষ্টির তারতম্য অনুসারে, এবং বাস্তুতন্ত্রের ভূমিকা অনুসারে। ঠিক আছে? এই উপর নির্ভর করে ভাগ করা হয়েছে। এরপরে তোমাদের রাজ্য মনেরা সম্পর্কে বলবো। মনেরা, এরা মাইক্রোস্কোপিক হয়, মানে খালি চোখে দেখা যায় না। ঠিক আছে?
নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস যুক্ত, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিওপ্লাজম এগুলো থাকে না। পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না, ঠিক আছে, এগুলো এদের বৈশিষ্ট্য। তাহলে বলি, এই যে মনেরাদেরকে প্রোক্যারিওটিক রাজ্য, প্রোক্যারিওটিকদের রাজ্য, তাই এদেরকে প্রোক্যারিওটাও বলা হয়। মনেরাটাকে প্রোক্যারিওটিকদের রাজ্য বলা হয়েছে। মনেরা অর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়াতে ভাগ করা হয়েছে। অর্কি ব্যাকটেরিয়া অর্থাৎ আদিম ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া অর্থাৎ প্রকৃত ব্যাকটেরিয়া। প্রকৃত ব্যাকটেরিয়াকে কতগুলো ভাগে, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, রিকেটেসি এবং অ্যাক্টিনোমাইসিটিস, এতগুলো ভাগে ভাগ করা হয়েছে। তো তোমরা ইউ ব্যাকটেরিয়ার অন্তর্গত, প্রকৃত ব্যাকটেরিয়ার অন্তর্গত এই প্রথমের যে ব্যাকটেরিয়া, এটা সম্পর্কে পড়বে। তার আগে জানো, এই ব্যাকটেরিয়াটাকে এই যে ব্যাকটেরিয়া, এটা প্রোক্যারিওটিক বা আদি কোষযুক্ত বলা হয় কেন? কারণ এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়েট থাকে। এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, যেটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়েট। রাইবোজোম 70S প্রকৃতির হয়। উন্নতদের ক্ষেত্রে রাইবোজোম 80S প্রকৃতির, এদের ক্ষেত্রে রাইবোজোম 70S প্রকৃতির। সেটি দুটি উপ একক দ্বারা গঠিত হয়। দুটো উপ একক হলো 50S এবং 30S উপ একক। পর্দাভেরা কোষীয় অঙ্গাণু থাকে না। এখানে যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে, যেমন রাইবোজোম, ঠিক আছে, তো সেক্ষেত্রে পর্দাভেরা থাকে না। অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবিস্তার করে। বংশবিস্তার কী পদ্ধতিতে করে না? অ্যামাইটোসিস পদ্ধতিতে। একটি কোষ সরাসরিভাবে ভেঙে গিয়ে দুটো কোষ তৈরি করে। এরপরে যাই, ব্যাকটেরিয়ার উদ্ভিদ বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যাকটেরিয়ার মধ্যে কি কি উদ্ভিদ বৈশিষ্ট্য আছে? সেক্ষেত্রে বলতে হবে, দেখো, কোষ প্রাচীর উদ্ভিদের কোষের যেমন কোষ প্রাচীর থাকে, সেরকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কোষ প্রাচীর থাকে। সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ, উদ্ভিদের পাতায় তো ক্লোরোফিল থাকেই সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ, তেমন এদের ক্ষেত্রেও সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ থাকে। হলোফাইটিক পুষ্টি পদ্ধতিতে এরা পুষ্টি সম্পন্ন করে। উদ্ভিদরাও হলোফাইটিক পুষ্টি পদ্ধতিতে সম্পন্ন করে, শুধু শোষণ করবে, আত্তীকরণ করবে আর বহিষ্করণ করে। তারপরে ব্যাপন, এরা যে খাদ্যটাকে শোষণ করে, উদ্ভিদ যেমন মাটি থেকে মূলটন দ্বারা ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে জল, তেমন জলে খনিজ লবণ, এরাও ব্যাপন প্রক্রিয়ায় বাইরে থেকে জল শোষণ করে। এদেরও অঙ্গযোজনন দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রেও অঙ্গযোজনন দেখা যায়। আর উদ্ভিদের ক্ষেত্রেও কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত হয়। এরপরে ব্যাকটেরিয়াকে প্রাচীনতম বলা হয় কেন? কারণ ব্যাকটেরিয়া পৃথিবীতে যে জীব সৃষ্টির আদিকাল থেকেই এদের অস্তিত্ব লক্ষ্য করা যায়, ঠিক আছে। জীব সৃষ্টির আদিকাল থেকে এরা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে, আবার -40-50 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। তাহলে পৃথিবী সৃষ্টির সময় প্রচণ্ড উত্তপ্ত ছিল, তারপর প্রচণ্ড শীতল হয়ে যায়, ঠিক আছে। তো কী হচ্ছে, এদের অস্তিত্বটা লক্ষ্য করা যাচ্ছে। অবায়ুজীবী এরা হয়। যখন অক্সিজেন ছিল না, তখন কোনো উদ্ভিদ বা প্রাণী থাকতে পারে না, কিন্তু এরা অবায়ুজীবীও হয়, অর্থাৎ অক্সিজেনের ছাড়াই এরা শ্বসন কার্য সম্পন্ন করতে পারে। তারপরে রাইবোজোম 70S প্রকৃতির। রাইবোজোম অনুন্নত প্রকৃতির, অর্থাৎ প্রাচীনতম, এটা একটা বলার কারণ। আর জনন পদ্ধতি অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে, তাই এটা হচ্ছে একটি প্রাচীনতম। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালের মধ্যে সম্পর্ক কি আছে? ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালের মধ্যে কি সম্পর্ক আছে? সাদৃশ্য, এরা এককোষী হয়, অর্থাৎ ব্যাকটেরিয়াও এককোষী, নীলাভ সবুজ শৈবালরাও এককোষী হয়, একটা মাত্র কোষ দ্বারা দেহ গঠিত হয়। স্লাইম স্তর, এদের ক্ষেত্রে স্লাইম স্তর থাকে, কোষের বাইরের দিকে একটা স্তর থাকে, স্লাইম স্তর। প্রোক্যারিওটিক হয় এরা, প্রোক্যারিওটিক অর্থাৎ নিচে অনুন্নত প্রকৃতির, দুজনেই অনুন্নত প্রকৃতির হয়। মিউকোপেপটাইড, এদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো উভয়ের ক্ষেত্রেই মিউকোপেপটাইড। নাইট্রোজেন স্থিতিকরণ প্রক্রিয়া ঘটাতে পারে, উভয়ই নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়, উভয়ই সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটাতে পারে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া উভয়ের দেহে ঘটে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর ফাজ দ্বারা আক্রমণ হতে পারে, উভয়ই ফাজ ভাইরাস দ্বারা আক্রমণ হতে পারে, ঠিক আছে। আজকে এতটা পর্যন্ত। পরের দিন ইস্তেরিচিয়া কোলাইয়ের গঠন পড়াবো, একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন।